নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি এক সময় কংগ্রেসে ছিলেন, তারপর কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল করলেন। তৃণমূলে যখন কিছুটা খোঁচাখুচি শুরু হলো তখন তিনি আবার কংগ্রেসে ফিরে গেছিলেন। কংগ্রেস থেকে আবার তিনি পাল্টিবাজি খেয়ে তৃণমূলে চলে এসেছিলেন, কারণ তিনি সবসময় ক্ষমতার সাথে থাকে। উত্তর কলকাতায় ডেভেলপমেন্ট বলতে শুধুমাত্র তিনি কিছু রক্তদান শিবির করেছেন। উত্তর কলকাতার মানুষকে প্রতি বছর তিনি ঠকিয়ে এসছেন। যে কুমারটুলিকে হাতিয়ার করে তিনি প্রতি বছর জিততেন, প্রত্যেক 5 বছর বাদে সেই কুমারটুলির কোনো উন্নয়ন এখনো পর্যন্ত হয়নি। তার কারণ কি জানেন? ইনি হচ্ছেন গদ্দার, ইনি হচ্ছেন দালাল। নিজের দালালি ছাড়া, নিজের পয়সা ছাড়া, নিজের পকেটে টাকা ভরা ছাড়া তিনি আর কিছু বোঝেন না। আমাদের সংবাদ মাধ্যম দেখে উত্তর কলকাতার বেশ কিছু তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা এর আগে খুব বিরক্ত হতেন। তাদের মধ্যে অনেকে আবার আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতেন, আবার ইউটিউবে কমেন্টসও করতেন যে বিশ্বজিৎ, তুমি এইভাবে কেন বলছো? সুদীপ বন্দ্যোপাধ্যায় তো খুব ভালো লোক। তো সেই সমস্ত তৃণমূল কর্মী যারা ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে গলা ফাটাতেন, যারা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য রক্তদান শিবিরে দাঁড়িয়ে থাকতেন, কখন সুদীপ বন্দ্যোপাধ্যায় টুকু করে গাড়ি করে আসবেন, এসে রক্তদানের ফিতে কাটবেন, সেই সমস্ত তৃণমূল কর্মীরা বুঝতে পেরেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় কত বড় দালাল আর সুদীপ বন্দ্যোপাধ্যায় কত বড় গদ্দার। তিনি কি করছেন? তিনি একেবারে সোজা অমিত শাহের সাথে বৈঠক করছেন। রুদ্রদ্বার বৈঠক, 45 মিনিট ধরে অমিত শাহ সুদীপ ব্যানার্জির সাথে বৈঠক করছেন। কেন বলুন তো? আমরা জানতে চাইছি। বাংলার মানুষে যে সমস্ত কর্মীরা বিজেপি করেন, যারা তৃণমূল করেন, তাদের কাছে জানতে চাইছি কিসের বৈঠক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে? সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের একজন ক্যান্ডিডেট, তৃণমূলের লোক। সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে সাংসদ হয়েছেন উত্তর কলকাতা থেকে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সারদা বিভিন্ন মামলা ঝুলে আছে, এখনো পর্যন্ত ঝুলে আছে। যিনি চিকিৎসার নামে বেড়ে বাইরে পড়ে আছেন, চিকিৎসাধীন সুদীপ বন্দ্যোপাধ্যায় বেল নিয়ে তিনি এখন জামিনে মুক্ত হয়ে আছেন। সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে যিনি একজন চোর, চিটিংবাজ, সারদা মামলায় যার নাম আছে, বিভিন্ন যে সমস্ত চিটফান্ড কোম্পানিতে তার নাম জড়িত, সেই চিটফান্ড কোম্পানির যিনি একাধার বলা যেতে পারে চিটিংবাজ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রুদ্রদ্বার বৈঠক 45 মিনিটের, সেই বৈঠক হয় কি করে? এর দ্বারা কি এটা বোঝা যায় না যে অমিত শাহ নিজেও একটা চোর? একজন চোর আর একজন চোরকেই ভালো করে চেনে যে এই চোরকে দিয়ে এই সমস্ত কাজ করাতে হবে। আর যখনই আপনি শুনবেন না, তখনই আপনার বাড়িতে ইডি, তখনই আপনার বাড়িতে সিবিআই, তখনই আপনার বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এই হচ্ছে বিজেপির আসল রূপ। যারা বাংলায় বিজেপি করেন তাদেরকেও বলছি, নিজের বুকে হাত দিয়ে বলুন যে সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে আপনারা এতদিন চিল্লামিল্লি করলেন, যে সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে কন্টিনিউয়াসলি গালাগাল সোশ্যাল মিডিয়াতে করলেন, সেই সুদীপ ব্যানার্জির সাথে অমিত শাহের 45 মিনিটের কিসের রুদ্রদ্বার বৈঠক হয়? আমরা জানতে চাইছি। দয়া করে যে সমস্ত বিজেপি কর্মীরা আছেন দেবেন, বিজেপি নেতা নেত্রীরাও দেবেন যে কিসের রুদ্রদ্বার বৈঠক 45 মিনিট ধরে একজন চিটিংবাজ, একজন সারদাতে নাম যুক্ত আছে, যে মানুষটার সাথে বিভিন্ন চিটফান্ড কোম্পানির সাথে নাম জড়িয়ে আছে, যে মানুষটা সিবিআই এর তদন্তে তিনি একেবারে জেলে ছিলেন, তাকে বেলে ছাড়া হয়েছে, জামিন দেওয়া হয়েছে, সেই মানুষের সাথে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি 45 মিনিট রুদ্রদ্বার বৈঠক করছেন। কোন কারণে? বাংলার মানুষ জানতে চাইছে, বাংলার মানুষ বোঝার চেষ্টা করছে যে সুদীপ ব্যানার্জিকে এত গালাগাল করা হলো,
বাংলার বিজেপি কর্মীরা থেকে শুরু করে নেতা নেত্রীরা এত গালাগাল করলেন, তারপরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা অমিত শাহ ৪৫ মিনিট তার সাথে রুদ্ধদ্বার বৈঠক করছেন। কোন কারণে? কারণ একটাই এখানে পরিষ্কার, যে ২০ জন সাংসদকে লাগবে বিজেপির দেশকে ১২টা বাজাবার জন্য, দেশকে সর্বনাশের মুখে ঠেলে দেওয়ার জন্য, রাজ্যে জুলাই মাস থেকে বিদ্যুতের মাসুল বৃদ্ধি করার জন্য, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ না দেওয়ার জন্য, রাজ্য সরকারি কর্মচারীদের ওপর বল প্রয়োগ করে তাদেরকে স্মার্ট মিটার বসাতে হবে, এই নির্দেশিকা জারি করার জন্য এই ২০ জন সাংসদকে প্রয়োজন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি সারা বছরে কয়েক লক্ষ টাকার পোশাক পরে না, তিনি বলছেন বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষকে যে পোশাক কেনা বন্ধ করুন, অর্থ অপচয় কম করুন, সোনা কেনা বন্ধ করুন, তেল কম কিনুন, রাস্তা দিয়ে যে গাড়ি নিয়ে বেরোবেন পেট্রোল ডিজেল, সেই পেট্রোল ডিজেলের বরাদ্দ কমিয়ে দেওয়া হলো কেন? এই সমস্ত প্রশ্ন যাতে করতে না পারে তার জন্য ভয় দেখিয়ে অন্যায়ভাবে এই ২০ জন গদ্দার যারা দালালি বৃদ্ধি করতে প্রস্তুত, তাদেরকে নিয়ে সংসদে বসে তাদেরকে দিয়ে আইন পাস করাবার একটা বিরাট ষড়যন্ত্র রচনা করলেন এই অমিত শাহ। ৪৫ মিনিটের যে দ্বাররুদ্ধ বৈঠক, এই বৈঠকে এটাই সিদ্ধান্ত হয়েছে। এবং তারপরেই সুদীপ বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে তিনি বলছেন যে আমি কোনো কিছু পদে থাকবো না, কারণ মহিলারা এই সিদ্ধান্ত নিয়েছে। কে কাকুলি ঘোষ দস্তিদার, তিনি কে জানেন? নারদা কাণ্ডে যিনি ৫ লক্ষ টাকা নিতে গিয়ে তার ক্যামেরাতে ধরা পড়েছেন। এই নারদা কাণ্ডে স্টিম অপারেশন কারা প্রকাশ করেছিল? বিজেপি, তার পার্টি অফিসে প্রকাশ করেছিল। সেই বিজেপিতে এখন ঢুকে গিয়ে তিনি ওয়াশিং মেশিনের মতন কালো থেকে সাদা হয়ে যাবেন। আর সুদীপ বন্দ্যোপাধ্যায় পেছন থেকে নেতৃত্ব দিচ্ছেন। এই সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তাকে মাথায় তুলে নাচত, তাকে প্রতিটা ভোটে জিতিয়েছে। আর সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীদের শুধু নয়, উত্তর কলকাতার সাধারণ মানুষদের সাথে গদ্দারি করেছে। তাই আগামী দিনে উত্তর কলকাতায় যদি সুদীপ ব্যানার্জি আসে, তার বিরুদ্ধে গর্জে উঠুন। আর যদি গর্জে উঠতে না পারেন, তাহলে আপনাদের নিজেদের ছেলেমেয়ের ভবিষ্যতের একেবারে অন্ধকারে ঠেলে দিন। হয় দুটো রাস্তা বাঁচতে হবে, হয় গদ্দারদেরকে সমর্থন করবেন, দালাল যারা তাদেরকে সমর্থন করবেন, অথবা নিজের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভাববেন। ভেবে দেখবেন কোনটা করবে উত্তর কলকাতার মানুষ। উত্তর কলকাতা মানুষের এখন থেকে ভাবা দরকার আছে যে মানুষগুলো এতদিন ধরে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মাথায় তুলে রাখলেন, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির সাথে গিয়ে গদ্দারি করলো, শুধু সাধারণ মানুষের সাথে নয়, দলীয় কর্মীদের সাথে। তাহলে এর সাজা বাংলার মানুষ কি দেবে? যদি দিতে না পারেন, তাহলে এর থেকে বড় বোকামো আর কিছু হতে পারে বলে আমাদের অন্তত সেটা মনে হচ্ছে না। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে আপনারা এইভাবে কেন বলছেন? মাত্র ১ মাস হয়েছে, রাজ্য নিয়ে কিছু বলছি না এখনই। রাজ্যের বক্তব্য অনেক কিছু আছে, রাজ্য নিয়ে আমরা বলবো, কেন্দ্র নিয়ে বলছি, সাংসদ নিয়ে বলছি। আর এই সংসদের বিষয়বস্তু যেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, যদি কারোর ক্ষমতা থাকে চ্যালেঞ্জ করার যে না আপনারা ভুল বলছেন, আমরা তার বক্তব্য আমাদের ক্যামেরাতে তুলে ধরবো, আমাদের সংবাদ মাধ্যমে তুলে ধরবো। একদম কথা দিয়ে রাখছি, যদি রাজ্যের কোনো বড় বিজেপি নেতা, কোনো বড় বিজেপি নেত্রী, কোনো বিজেপির দলীয় কর্মী থেকে শুরু করে সাপোর্টার কেউ যদি থেকে থাকেন যে এই ২০ জন দালাল গদ্দার যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন, তারা কেন রেজিগনেশন দিয়ে যাওয়ার ক্ষমতা রাখলেন না? ১ নম্বর প্রশ্ন। ২ নম্বর প্রশ্ন হচ্ছে, যাদের বিরুদ্ধে এত কিছু, যাদের বিরুদ্ধে আপনারা পথে নামলেন, রাস্তা জ্বালালেন, রাস্তায় আগুন পোড়ালেন, সমস্ত কিছু করলেন, সেই গদ্দাররা আপনাদের দলে চলে গেল, এখন আপনাদের কেমন লাগছে? দর্শক, আমরা আপনাদের সামনে একেবারে স্পষ্টত বলে রাখছি, বাংলার সংবাদ মাধ্যমে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিদ্রোহী বলতে পারেন, কিন্তু আমরা মনে করি ইনি হচ্ছেন এক প্রকারের দালাল এবং হচ্ছে বাংলার মানুষের গদ্দার। আগে উত্তর কলকাতার মানুষের গদ্দার, উত্তর কলকাতা মানুষের সাথে গদ্দারি করলেন, তারপর বলবো বাংলার মানুষের সাথে গদ্দারি করলেন। তাই এই সমস্ত সাংসদদের বিরুদ্ধে যদি আপনারা রুখে না দাঁড়ান, যদি আগামী দিনের ভোটে যদি তার প্রতিফলন না করেন,
তাহলে এর থেকে বড় লজ্জা বাংলার আর কিছু হতে পারে না। বাংলার মানুষ, বাংলার আগামী প্রজন্মের যে মানুষ যারা আসবে পৃথিবীতে, যারা বাংলার মানুষ, বাংলার ঘরে জন্মাবে যে সমস্ত ছেলেমেয়েরা, তারা আগামী দিনে হাসবে, এসে বলবে যে বাবা তুমিও দালালি করেছো, মা তুমিও দালালি করেছো। দালালি যখন করেছো তাহলে কেন আমাকে নিয়ে এলে বেকার বেকার এই জঘন্য জায়গাতে, এই জঘন্য নোংরা রাজ্যে, কেন নোংরা ভারতবর্ষে কেন আমাকে নিয়ে এলে? এই প্রশ্ন কিন্তু তুলবে আগামী প্রজন্ম। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।